আমরা বারবার অনির্বাচিত সরকারের প্রসঙ্গে বলি, কিন্তু নির্বাচিত দানব কিংবা নির্বাচিত এক নায়কও তো আমরা দেখেছি। আমাদের গণতান্ত্রিক চর্চা আসলে ত্রুটি কোথায়? এটা একটা বয়ান, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে দানব সৃষ্টি। একটু বয়ান বলছে এই জন্য কোট আনকোট, কারণ হচ্ছে নির্বাচন ভালো না হলেই তো দানব সৃষ্টি হবে। তাহলে নির্বাচনের মধ্য দিয়ে দানব সৃষ্টি হচ্ছে না, এটা ক্লিয়ার করতে হবে। মানে আমরা যখন কথাগুলো বলতে থাকি পলিটিক্যাল রিটোরিকের মতো, তো নির্বাচন হয়েছে, নির্বাচনের পর একটা দানব সৃষ্টি হয়েছে, কথাটা সেটা না। যেমন একটা ভালো নির্বাচন হওয়ার পরে কিন্তু দানব সৃষ্টি হয়নি। আমরা তো দেখেছি 91 সালে একটা নির্বাচন হয়েছিল, তারপরে 96-তে দুইটা নির্বাচন হয়েছে। মানে একটা তো একটু আগে আমরা রেফারেন্স পেলাম যে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করার জন্য একটা নির্বাচন হয়েছিল, এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। 2001-এ হয়েছে, 2018 নির্বাচন হয়েছে। বাট দানবটা সৃষ্টি হলো কখন? 2014-তে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন নির্বাচিত, এবং অনেক দিন ধরে এই নির্বাচন নিয়ে অনেক ঝামেলা হলো, যেটা বলা হয়েছিল যে নির্বাচনটা যেহেতু সংবিধান রক্ষার জন্য নির্বাচন, এটা আরেকটা নির্বাচন হবে, বা সেই কথা তো রাখেননি ওনারা। এরপরে 2018 সালে রাতের নির্বাচন, নিশি রাতের নির্বাচন, 2024-এ আমি তুমি ডামের নির্বাচন। তা আপনি এগুলোকে যদি নির্বাচন বলেন, তাহলে কথার কথা যদি বলেন, তখন বলতে পারবেন যে হ্যাঁ, নির্বাচনের মধ্য দিয়ে দানব সৃষ্টি হয়। এটা আমি আজকে ক্লিয়ার করতে চাই, কারণ এই কথাটা আমি বহুদিন ধরে শুনছি যে এই নির্বাচনের নামেও তো দানব হয়, এবং সেই কারণে নির্বাচন না করাই মনে হয় ভালো। কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করে যেতে হবে। 90-এর গণঅভ্যুত্থান আমরা দেখলাম, 24-এর গণঅভ্যুত্থান আমরা দেখলাম। সেটা একটা প্রশ্ন যে আমরা যে নির্বাচনের ব্যবস্থা আছে, সেই নির্বাচনের ব্যবস্থাটাকে গণতান্ত্রিক পার্টিগুলো, যে পার্টি নিজেকে গণতান্ত্রিক বলে, সেই পার্টি নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সুতরাং খারাপ নির্বাচন করে একটা দানব সৃষ্টির বা একনায়কত্ব সৃষ্টির বা আপনার কর্তৃত্ববাদী শাসন সৃষ্টির একটা ইতিহাস আমরা দেখেছি। আমরা আরও দেখেছি যে গত 54 বছরে আমাদের যে রাজনীতিতে গুণগত পরিবর্তন যেটা দরকার ছিল, বা আমাদের গণতন্ত্রের উন্নয়নের জন্য, সুশাসনের জন্য যে সমস্ত সংস্কার করা দরকার ছিল, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেই সংস্কারগুলো আমরা করতে পারিনি। আমরা 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখা অনুযায়ী দেশ পরিচালনার যে একটা ওয়াদা ছিল, যেটা লিখিত না, সেই ওয়াদাটাও আমরা প্রতিপালন করতে দেখি নেই রাজনৈতিক দলগুলোকে, যে কারণে আমরা এরকম একটা ধারণা করছি। এর মানে এই নয় যে আগামী নির্বাচনে ভালো একটা নির্বাচন হলে সেটা দিয়েও দানব সৃষ্টি হবে। এটা বারবার এই জন্য বলা হয় যে পয়েন্টটা তৈরি করে বলা হচ্ছে যে তাহলে নির্বাচনের দরকার কি, তাহলে এরকম সরকার থাকুক। বাট এইরকম সরকার, যে সরকারটা এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু বিশেষ পরিস্থিতির সরকার। সেটা 5ই আগস্টের যে ঘটনা এবং দেশের প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ বা পালিয়ে যাওয়া, যেটাই বলেন না কেন, সেখানে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার কেন তৈরি হয়েছে? যে তারা একটা ভালো নির্বাচন করে নির্বাচিত লোকজনের কাছে, নির্বাচিত রাজনৈতিক দলের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা দায়িত্ব পাবেন, যাদেরকে জনগণ উপযুক্ত মনে করবে, তাদের মাধ্যমে দেশটা 5 বছরের জন্য পরিচালিত হবে। এর মধ্যে যে সমস্ত সংস্কারের ব্যাপারে আমরা একমত হব, জাতীয় ঐক্যমত্য হবে, সেই সমস্ত সংস্কার যতটুকু আগে করা সম্ভব আগে করবেন, যতটুকু পরে করা সম্ভব পরে এই সরকারটাই দায়িত্ব নিয়ে করবে। যেমন ধরেন আজকে তো মুক্ত গণমাধ্যম দিবস, তো এইখানে যে সংস্কার কয়েকটা করা দরকার বা কিছু সংস্কার, এটার জন্য তো আপনার সংবিধান পরিবর্তন করতে হবে না। এটার জন্য বসে আছে রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে সাংবাদিকতা কতটা পরিবর্তন, এটা বসে আছে কেন? যেমন ধরেন আপনি এই যে পত্রিকায় বিজ্ঞাপন বা এই যে আজকে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে মে দিবসে, সেই ক্রোড়পত্র অনেকের কাছে দিয়েছেন যাদের কোনো আন্ডারগ্রাউন্ড প্রেস, যাদের পত্রিকায় কোনো পত্রিকারই খবর নেই, তো দিয়েছেন না। তা আপনি এগুলো ঠিক করতে পারেন না? আপনি ঠিক করতে পারেন, কিন্তু আপনি ঠিক করছেন না। আপনার পক্ষে যা যা করা সম্ভব, যেটা করা সম্ভব, যেমন ধরেন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা সম্ভব ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করে দেওয়া সম্ভব ছিল, কারণ এগুলো অর্ডিন্যান্স করে বাতিল করতে পারবেন। সেখানে বাস্তবায়নের পথে না, এবং এটা বাতিল করা সম্ভব ছিল, এবং এটার জন্য কনস্টিটিউশন পরিবর্তন করতে হবে।